বংশ পরম্পরায় মানুষ যেখানে সম্পত্তি পায় সেখানে বনি পেয়েছে তার বাবার মারামারির স্বভাব। দিনে ছোট্ট এক পেট শপ চালায় আর রাত হলেই আকাইম্মা বন্ধুদের সাথে ড্রিঙ্কস এর পর মারামারি করে বেড়ায়। বনির এই বাউন্ডারি জীবনে অতিষ্ঠ হয়ে পরিবার ভেবেই নেয় একে বিয়ে দিয়েই কেবল শুধরানো সম্ভব। তবে বনির বিয়ের প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু টুইস্ট আসে তখনই যখন এক ক্যাফেতে বনি সাদা সিধে মিষ্টি স্টেফিকে দেখে। তাকে দেখার পর থেকেই বনির ঘাড়েও চেপে বসে বিয়ের ভূত। স্টেফি সাদাসিধে হলেও তার ঘাড়ে আছে তার মায়ের আত্মা, আর মায়ের আত্মা কোনো ছেলেকেই স্টেফির ধারে কাছেও ঘেঁষতে দেয় না। তবে বনিকে বিষয়টা জানালেও ভালোবাসায় অন্ধ বনি বলে, আরে বিয়ের পর তো সবাই মেনে নেয়, তোমার মাও ঠিকই মেনে নিবে। কিন্তু বলদ বনি এটা জানে না জীবিত শাশুড়ির মনি পাওয়া যায় না, সেখানে তো ভূত শাশুড়ি। তবে বিয়েতে স্টেফির একটাই শর্ত, বিয়ের পর বনিকে তার বাসায় থাকতে হবে, কারণ এটাই তার মায়ের আদেশ। প্রেমের মরা যেমন জলে ডোবে না, তেমন বনিও স্টেফিকে পাওয়ার জন্য সব শর্তে রাজি হয়ে যায়। আর ভেবেই নাই এইসব মনে হয় স্টেফির মন গড়া গল্প। আসল খেলা তো শুরু হয় বিয়ের রাতে। অদৃশ্য এক শক্তি বনিকে এক থাপ্পড় দিয়ে সোজা কুকুরের পটির মধ্যে ফেলে দেয়। স্টেফি কি তাহলে সত্যিই বলছিল স্বামী স্ত্রীর মধ্যে যদি শাশুড়ির ভূত এসে বসে থাকে তাহলে লাভ ম্যারেজ হলেও লাভটা আসবে কোথা থেকে? কি ভাবছেন এত সুন্দর এক লাভ স্টোরিতে এ কি হয়ে গেল? কি হলো, কেন হলো, আর কিভাবে হলো? এই সব প্রশ্নের উত্তর দিতে আজ এক্সপ্লেইন করব একটু হরর, মেলাগুলো কমেডি, মজার সব টুইস্ট আর সাসপেন্সে ভরা গল্প হ্যালো মাম্মি। কালো রঙের অদ্ভুত এক পোশাক পরা মহিলা গুহার মধ্যে বসে তার সামনের সাদা ধোয়া ওঠা কুয়ায় কি যেন দেখছে। তখনই কালো পোশাকে পুরো শরীর থেকে দুইটা লোক এক বাসায় ঢোকে। রাত বেশ গভীর। একটা মেয়ে রিডিং টেবিলে বসে পড়ছে। একজন এসে মেয়েটার দিকে হাত বাড়াতেই মেয়েটা তাকিয়ে লোকটাকে এভাবে দেখে বিন্দুমাত্র অবাক হয় না, যেন সে আগে থেকেই জানতো যে এমন কিছু হবে। মেয়েটার দিকে হাত বাড়াতেই অদৃশ্য কোনো শক্তি লোকটাকে দেওয়ালের উপরে আছড়ে ফেলে। অপরজন এসে মেয়েটার দিকে আসতে গেলেই দেখা যায় মেয়েটার চারিপাশে অদৃশ্য এক সুরক্ষা বলয় আছে। সেই বলয়ের কাছে আসতেই লোকটা ছিটকে বিল্ডিং এর বাইরে গিয়ে পড়ে। দেখা যায় মেয়েটা বইয়ের উপর অদ্ভুত ভাবে তার হাত রেখেছে, যেন তার কাছে কোনো অদৃশ্য শক্তি আছে। দূরে পাহাড়ের উপর থেকে কালো অদ্ভুত পোশাকের তিনজন সেই বাসার দিকে তাকিয়ে আছে। মাঝে লোকটা হঠাৎই বলে, এর শক্তি এখন অনেক বেড়ে গেছে, আমি যেভাবেই হোক এই আত্মার উপর নিয়ন্ত্রণ নিবই, কারণ এই আত্মা আমাদের গোষ্ঠীকে সবচেয়ে শক্তিশালী বানাবে। আমি ওই আত্মাকে নিয়ন্ত্রণের কোনো না কোনো পথ খুঁজে বের করব। বলেই শয়তানি এক হাসি দিয়ে বলে, হ্যালো মাম্মি। এদিকে শহরের এক বারে বনি তার বন্ধু চিকোকে নিয়ে ড্রিঙ্কস করতে এসেছে। তখনই পাশের টেবিলে দুই গুন্ডা গ্যাংয়ের মারামারি বেঁধে গেলে একজন এসে বনি ড্রিঙ্কস এর উপরে পড়ে যায়। এভাবে ড্রিঙ্কস নষ্ট হতে দেখে চিকোর উৎসাহে বনি উঠে গিয়ে গ্যাংয়ের লিডারকে কোষে এক চর বসিয়ে দেয়। লিডারও কম নাকি, সেও কোষে এক চর বসিয়ে দেয়। ব্যাস, এরপর শুরু হয়ে যায় চরের প্রতিযোগিতা, কে কত জোরে চর মারতে পারে। তবে এমন এক গুন্ডার সাথে জেতা এত সহজ? তাই উপায় না পেয়ে বনি সেই লিডারের মাথায় একটা কাচের বোতল ফাটায়। এরপর আর যাবা কই, চিকো দৌড় দিয়ে পালাতে পারলেও বেচারা বনি আটকে যায়। ব্যাস, এরপর মার খেয়ে বাসায় ফেরে। সকাল হতেই সেই বারের লোক চলে আসে বনির বাবা ফিলিপের কাছে। গত রাতে বনির জন্য বারের এত ক্ষতি হয়েছে যে এক রাতেই বিল হয়ে গেছে 4 লাখ টাকা। বাবা রেগে বলে, আমি 3 লাখের বেশি দিতেই পারবো না। ছেলের এসব কাণ্ড দেখে মা তার ভাই সিবি, যে বর্তমানে চার্চের ফাদার, তাকে বলে, আমি আর এসব সহ্য করতে পারছি না। আগে ছেলের বাবা এমন মারামারি করতো, এখন আমার ছেলেই এসব শুরু করে দিয়েছে। আমি কি জীবনেও একটু শান্তি পাবো না? বলেই কান্না শুরু করে দেয়। সিবি বলে, চিন্তা করো না, আমি কোনো একটা সমাধান খুঁজে বের করব। কিছুক্ষণ পর বনির বোন সিমির স্বামী থমসন আসলে ফিলিপ রেগে বলে, গতকাল তুমি কি বনির সাথী ছিলে? থমসন বলে, আমি থাকলে এসব হতে দিতাম না। বাবা রেগে বলে, এটাই শেষ। এরপর যদি এমন হয় তাহলে বনির পেট শপ আর তোমার ওই ম্যাচ মেকিং এর ব্যবসা অন্য কাউকে দিয়ে দিব। আমিও ওর বয়সে একটু একটু মারামারি করতাম, কিন্তু সেটা একটা সীমার মধ্যে থাকতো। মা এবার কান্না করতে করতে বলে, থমসন, তোমাকে তো সবসময় ছেলের মতোই ভালোবেসেছি, তুমি দয়া করে ওর বিয়ের ব্যবস্থা করো। বাবা রেগে বলে, বিয়ে করলেও ও শুধরাবে না। মা বলে, তুমি তো চুপই করো, কোনো চিন্তা নেই, ফাদার ওকে ঠিকই বুঝিয়ে শুধরে দিবে। এদিকে রুমের ভিতরে ফাদার তার ভুঁড়ি
পিঠে হাত বুলাতে বুলাতে বলে, তোমাকে কিছু বলেও লাভ নেই, আসলে এটা তোমার রক্তের দোষ, তোমার বাবা তো এর থেকেও বড় গুন্ডা ছিল। বলেই দুজনে হাসতে থাকে। মানে মায়ের সব আশায় গুড়ে বালি। পরের দিন থমসন বনির পেট্রপ এসে বলে, দেখ একমাত্র তোর বিয়েই আমাদেরকে বাঁচাতে পারবে, না হলে দুজনের ব্যবসায় বন্ধ হয়ে যাবে, তার উপর তোর মায়ের ইমোশনাল ব্ল্যাকমেল, আমি আর এসব নিতে পারছি না। তখনই চিকো এসে বলে, বনি তুই আর আমি ঠিক করেছিলাম না আমরা সারা জীবন বিয়ে না করেই থাকবো? তবে যাই বলিস, কাল যা ফাইটটা দিলি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। মানে এই চিকোই হলো বনির জীবনের অভিশাপ, নিজে তো ভালো হবেই না, বনিকেও বিগড়ে দিবে। এদের সাথে না পেরে থমসন বনিকে অফিসে ডেকে বলে, শোন একবার এই মেয়ের সাথে দেখা কর, আমি 100% নিশ্চিত ওরা তোকে মানা করে দিবে। ব্যাস, এরপর আগামী 6 মাস ঘরের পরিবেশ শান্ত থাকবে, আর কেউ বিয়ে নিয়ে কিছু বলবেও না, তোকে বিয়েও করতে হলো না, আর এই সমস্যার একটা অস্থায়ী সমাধানও হয়ে গেল। কি বলিস? বনি খুশি হওয়ার বদলে উল্টা রেগে জিজ্ঞেস করে, কেন, আমার মধ্যে কি কমতি আছে যে তুই এত শিওর হয়ে বলছিস আমাকে ওরা রিজেক্ট করে দিবে? থমসন বলে, মেয়েটা খুবই উচ্চ বংশীয় মেয়ে, বাবা আর মেয়ে সিমলা থেকে এখানে শিফট হয়েছে, ছোটবেলাতেই মেয়েটার মা মারা গেছে। মেয়েটা বর্তমানে জেআরএফ এর জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে তার পড়ালেখা আর রিসার্চের খরচ তার অর্গানাইজেশন থেকেই দিবে। আর তুই তো জীবনে কলেজের মুখও দেখিসনি, 1 নাম্বার ফেল টু মার্কা স্টুডেন্ট। মেয়েটার বাবা রিটায়ার্ড ম্যাথ প্রফেসর, আর তুই এক নির্দয় নিষ্ঠুর লোনের ব্যবসায়ী ছেলে। সবচেয়ে বড় কথা হলো মেয়েটার শখ বিজ্ঞানী হবে, আর তুই সাধারণ এক পেট শপ চালাস। মেয়ের সম্পর্কে শুনে বেচারা বনির নিজেরই লজ্জায় মাথা নত হয়ে যায়। থমসন বলে, মেয়েটার পরিবারের ইচ্ছা ছেলের বিয়ের পর তাদের বাসায় থাকবে। বনি বলে, আচ্ছা মেয়েটার সাথে আমি দেখা করব, তবে শর্ত একটাই, সবাই জানবে রিজেক্ট আমি করেছি। থমসন বলে, ওকে ওকে ডান। পরের দিন সকালে বনি সেই মেয়ের সাথে দেখা করতে চলে আসে ক্যাফেতে। অনেক সময় পার হয়ে গেছে, তবুও মেয়েটা আসছে না দেখে বনি রেগে থমসনকে কল দিয়ে বলে, আর 2 মিনিট অপেক্ষা করব, না আসলে আমি দিব হাঁটা। থমসন বলে, আরে দাঁড়া, আমিও নম্বর দিচ্ছি, কল করে শোন কোথায় আছে। বনি বিরক্ত হয়ে বলে, না না আমার ফোনে তো জায়গা নেই। বলেই ফোন রাখতেই দেখে ক্যাফের দরজায় পরম সুন্দরী মিষ্টি এক মেয়ে এসেছে। মেয়েটাকে দেখার সাথে সাথেই জীবনেও বিয়ে করবে না শপথ নেওয়া বনির মনে বিয়ের সানাই বাজতে শুরু করে। মেয়েটা এসে বনির সামনে বসতে বসতে বলে, আমার নাম স্টেফি। বনি তার পরিচয় দিয়ে বসে মুগ্ধ হয়ে স্টেফিকে দেখতে থাকে। স্টেফি বলে, আমি কি বেশি দেরি করে ফেলেছি? বনি নরম সুরে বলে, না একদমই না। তা আপনি কি ম্যাথ প্রফেসর? স্টেফি বলে, না না আমার বাবা ম্যাথ প্রফেসর, আর আমি সায়েন্টিস্ট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি মনে হয় একটু কনফিউজ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আর আমার বাবা সিমলায় থাকতাম, 4 বছর হয়েছে কেরালায় শিফট করেছি। আমার মা। বনি বলে, থাক থাক আমি জানি। পাশের টেবিলের এক রহস্যময় লোক জ্যাকেটে রাখা রেকর্ডারে বলে, মেয়েটা ডাউনহিল ক্যাফেতে এসে একটা ছেলের সাথে কথা বলছে। বলেই তাদের একটা ছবি তুলে নেয়। স্টেফি জিজ্ঞেস করে, আপনি কি সবসময় এমন সানগ্লাস পরে থাকেন? বনি সানগ্লাস খুলে বলে, আসলে এক বারে গিয়ে চরের প্রতিযোগিতা করতে গিয়ে এমন হাল হয়েছে, সেটা ঢাকার জন্যই সানগ্লাস পরা ছিলাম। স্টেফি বলে, আপনি কি সবসময় এমন সোজাসুজি কথা বলেন? বনি লাজুক হাসি দিয়ে বলে, আসলে আমি একটু ইন্ট্রোভার্ট। দুজনেই এবার হাসতে থাকে। বনি তার আর তার পোষা কুকুরের ছবি দেখালে স্টেফি কেমন যেন ঘাবড়ে বলে, কুকুরদের আমি পছন্দ করি, কিন্তু কুকুর আমাকে পছন্দ করে না। বনি অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আবার কিভাবে সম্ভব? পৃথিবীর কোন কুকুর এমন হবে যে তোমাকে পছন্দ করবে না? বনির এমন ফালতু জোক শুনে স্টেফি হাসতে থাকে। তো কি বুঝলেন? প্রথম দেখাতেই রিজেক্ট হওয়ার বদলে বনি সিলেক্ট হয়ে গেছে। দুজনেরই একে অপরকে বেশ ভালো লেগে গেছে। বনি বলে, আমার আসলে কখনো বিয়ে করার ইচ্ছাই ছিল না, কিন্তু এখন। বলেই লাজুক হাসি দিলে স্টেফি তাকে থামিয়ে বলে, আগে সিদ্ধান্ত না নিয়ে আমাদের উচিত একে অপরকে ভালো করে জানা। স্টেফির সাথে দেখা করে বনি চলে আসে সোজা থমসনের কাছে। থমসনকে দেখেই নাচতে নাচতে বলে, আমি বিয়ে করলে একেই করব। স্টেফি আমার জীবনের সব। থমসন খুশি হবে কি উল্টা বেশ চিন্তিত হয়ে বলে, তুই মেয়েটাকে পছন্দ করেছিস, ভালো কথা। এর কি গ্যারান্টি আছে যে মেয়েটাও তোকে পছন্দ করবে? আর মানলাম মেয়েটাও তোকে পছন্দ করেছে, কিন্তু তার পরিবার কেন মানবে? বনি বলে, সেটা দেখার দায়িত্ব তোর, আমি কি জানি। থমসন বেচারা ভালো করতে গিয়ে নিজেই এবার ঝামেলায় ফেসে গেছে। তাই বনিকে বলে, দেখ বিয়ের পর ছেলের মেয়ের বাসায় গিয়ে থাকাটা সমাজ ভালো চোখে দেখে না। এসব কথায় বনের কিছু যায় আসে না, কারণ সে তো প্রেমের দুনিয়ায় হাবুডুবু খাচ্ছে। এদিকে রহস্যময় সেই লোক যার নাম বোস, সে বাসায় এসে রেকর্ডিং করে বলে, স্যামুয়েলের মেয়ে স্টেফির জীবনে নতুন এক ছেলে এসেছে। আমাকে জানতে হবে কে এই ছেলে, আর সে কেনই বা স্টেফির জীবনে আসলো। মানে মানুষের খেয়ে দেয়ে কোনো কাজ না থাকলে যা করে আর কি। এদিকে বনি আর স্টেফির প্রেম তো জমে ক্ষীর। সারাদিন মেসেজ, ভয়েস মেসেজ, রিলস শেয়ার, সব একদম ট্রেনের গতিতে চলছে। এদিকে বনি যে হলো দুনিয়ার সবচেয়ে বড়
বড় অলস আর এলোমেলো, অপরদিকে স্টেফি ততটাই গোছানো। থমসন আর সিমি বেশ সাহস নিয়ে বাবা আর মায়ের কাছে আসলে বাবা বলে বনি নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে। সিমি বলে না, আসলে থমসনের জোরাজুরিতে বনি এক মেয়ের সাথে দেখা করেছে আর বনি বলেছে সে বিয়ে করলে ওই মেয়েকেই করবে। মা স্টেফির ছবি দেখে বলে বাহ, মেয়ে তো অনেক সুন্দরী। থমসন আমতা আমতা করে বলে সমস্যা হলো মেয়ের পরিবারের ডিমান্ড নিয়ে। ডিমান্ডের কথা শুনে বাবা জিজ্ঞেস করে ও তো এখন কি যৌতুক দিতে হবে? থমসন বলে না না, আসলে আপনাদের ছেলেকেই দিয়ে দিতে হবে। এমন কথা শুনে বাবা রেগে বলে তোর ভাগ্য ভালো আমি বিপির ওষুধ খেয়ে এসেছি, না হলে তোর খবর ছিল। আমাদের বংশের কোনো ছেলে কখনোই শ্বশুর বাড়ি থাকেনি বলেই রেগে চলে যায়। এসবে অবশ্য বনের কিছু যায় আসে না, সে তার মতো প্রেমে ব্যস্ত। মা ছেলেকে বুঝিয়ে বলে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কয়েকটা মেয়েকে দেখ। বনি বলে মা তুমি তো জানোই কেয়ালায় মেয়ে পাওয়া কত ঝামেলার, আর আমাকে কেনই বা কেউ বিয়ে করবে? ছেলেকে সারাদিন এমন প্রেম করতে দেখে বাবা মা বেশ অতিষ্ঠ। মা বলে আমার মনে হয় না বনি অন্য কোনো মেয়েকে দেখবে, তাহলে কি আমরাও এগোবো? বাবা বলে দেখা যাক কি করা যায়। দুই লাভবার্স যখন প্রেমে মগ্ন তখন এক সকালে স্টেফির বাবা বনিকে একটা ফর্মের সাথে চিঠি পাঠায়। স্টেফির বাবা লিখেছে আমি চাই তুমি এই ফর্মটা পূরণ করে দাও, আর ফর্মের সাথে সাথে যে যে ডকুমেন্ট চেয়েছি সেগুলো পাঠিয়ে দিবে। স্টেফির বাবার উদ্ভট এই চিঠি দেখে স্টেফিকে বললে স্টেফি বলে আসলে আমার বাবাই ওটা পাঠিয়েছে, আমার বাবার সম্পর্কে না জানলে তুমি কিছুই বুঝতে পারবে না। বাবা রোজ ভোর 5টায় অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে ওঠে। এরপর শুরু হয় তার ব্যায়ামের সেশন। যেহেতু সে একজন গণিতের প্রফেসর তাই সবজি কাটার ক্ষেত্রে সবকিছুর মাপ একদম একই হতে হবে। এরপর বিকালে সে হারমোনিয়ামে বসে বেসুরো গলায় গান গায় আর একটা মুভি দেখেই রোজ হাসে, আর সেটা হলো হরর মুভি। মানে স্টেফির বাবা উদ্ভট এক চরিত্র, তাই বনি অনেক ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করে। এভাবেই তাদের প্রেম চলতে থাকে। বোস একদিন বনির পেট্রপে এসে লোগাটো নামের আজব এক কুকুরের ব্রিডের কথা জিজ্ঞেস করলে চিকো বনিকে ডেকে আনলে দেখে লোকটা গায়েব হয়ে গেছে। তবে কুকুরের গায়ে নোটে লিখে গেছে কাজটা করার আগে আরেকবার ভাবো। পরিবারের সবাই এক হলে বাবা বলে আমি যা বলার বলে দিয়েছি, এই বিয়ে করলে বাকি জীবন তোরই নিজেকে দেখতে হবে, এখন ভেবে দেখ তুই কি করবি। স্টেফি ভয়েস মেসেজে বলে তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখো, কারণ বিয়ের পর ছেলে হয়ে মেয়ের বাসায় থাকা এতটা সোজা না। বনি এবার বেশ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরেই ভয়েস মেসেজ দিয়ে বলে তুমি আর আমি যেখানে থাকবো সেটাই তো আমাদের বাসা, তাই না? যেখানে তুমি থাকবে আমি তোমার পাশেই থাকবো। এই মেসেজ শোনার সাথে সাথেই দমকা এক বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছে বাতাসে পুরো ঘর লন্ডভন্ড হয়ে যাবে। স্টেফি ভয়ে কান চেপে দাঁড়িয়ে থাকে। ব্যাস এরপর থেকেই কেন যেন স্টেফি বনির আর কোনো মেসেজের রিপ্লাই দেয় না, কল দিলেও ধরে না। বনি একের পর এক মেসেজ দিতেই থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। বনি থমসনকে জানালে থমসন বলে আমি তো তোকে আগেই বলেছিলাম, এখন আর কান্নাকাটি করে কি লাভ? তুই একে মেসেজ দিয়ে বলে দে তোর দুলা ভাইয়ের ম্যাচ মেকিং এর ব্যবসা আছে, তোকে বিয়ে করার জন্য মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। বনি রেগে উঠে যেতে গেলে থমসন জিজ্ঞেস করে এখন কি করবি? বনি বলে ওকে ফাইনাল মেসেজ দিব, তাও উত্তর না আসলে অপেক্ষা করব বলেই বের হয়ে যায়। স্টেফিকে ভয়েস মেসেজ দেয় যে এটাই আমার শেষ মেসেজ, এমন না যে আমি আর কাউকে বিয়ে করতে পারবো না, তবে তুমি যদি ব্রেকআপ করতে চাও বলতে পারো। মেসেজটা পাওয়ার সাথে সাথেই স্টেফি মেসেজ দিয়ে বলে দেখা করব। খুশিতে বনি থমসনের কাছে আসলে থমসন বলে আরে এতে এত খুশি হওয়ার কি আছে, যদি সামনাসামনি দেখা করে ব্রেকআপ করে তখন কি হবে? দিল তো বেচারার খুশি গায়েব করে। পরের দিনে স্টেফির সাথে দেখা করতে আসলে স্টেফি বলে আমি এতদিন কেন তোমার সাথে যোগাযোগ করিনি, তুমি হয়তো সেটা বললেও বুঝতে পারবে না। বনি জিজ্ঞেস করে তুমি কি এই সম্পর্কে খুশি না, নাকি তোমার বাবা মানা করে দিয়েছে? স্টেফি বলে বাবা কিছুই বলেনি আসলে। বনি বলে কোনো সমস্যা নাই, তুমি মন খুলে বলো, আমি সব সমস্যা এক চুটকি দিয়ে সলভ করে দিব। স্টেফি হঠাৎই বলে আমার মা এই সম্পর্ক মানবে না। বনি বলে তাতে কি, আমরা মানিয়ে নিব। তখনই বনির হঠাৎ মনে পড়ে স্টেফির মা তো মারা গেছে। তাহলে বনি হতবাক হয়ে স্টেফির দিকে তাকিয়ে থাকে। থমসন তখন সিমিকে নিয়ে চেক আপে এসেছে। তখনই বনি মন খারাপ করে সেখানে আসলে থমসন বলে বুঝেছি মেয়েটার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বনি না বললে বলে তাহলে এখন শুধু পড়ালেখায় মন দিতে চাচ্ছে? বনি তবুও না বলে থমসন জিজ্ঞেস করে তাহলে সমস্যা কি? আসলে স্টেফি বনিকে বলেছে আমাকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার মা মৃত্যুর পরও আমার সাথেই আছে। এই কথা শোনা মাত্রই বেচারা বনির পুরো দুনিয়ায় ঘুরতে থাকে। বেচারা ভয়ে ভয়ে এক গ্লাস পানির পুরোটা শেষ করে ফেলে। স্টেফি বলে আমি তোমাকে সব বলে ভয় দিতে আসিনি, সব জানার পর যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমাদের এখানেই সব থামিয়ে দেওয়া উচিত। বনির মনে পড়ে থমসন বলেছিল স্টেফি যেহেতু অনেক বুদ্ধিমতী তাই সে উদ্ভট কোনো কারণ বানিয়ে বলবে, আর শেষে এটাই বলবে আমি এসব তোমার থেকে মুক্তি পাওয়ার জন্য বলছি না। থমসন যেমন বলেছিল তেমনই হয়েছে শুনে দুইজনই পাগলের মতো হাসতে থাকে। বনি বলে জানিস কি বলেছে, ওর মৃত মা নাকি
নাকি রান্না করে, এমনকি তার রেজাল্ট কার্ডে নাকি সাইনও করে দেয়। থমসন হেসে কুটি কুটি হতে হতে বলে, তা তুই কি বললি? বনি বলে, তুমি তো আগেই সব বলে দিয়েছিলে, তাই আমি কি এত সহজে হার মানবো? এরপর যে পারফরমেন্স দিলাম না, তোমার দেখা উচিত ছিল। বনি হ্যাবি বুঝছে এমন ভাব করে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করি। তোমার মা কি আমার মায়ের মতো না? আমার খুব আফসোস হতো যে আমার কোনো শাশুড়ি কেন নেই। আজ সেই কষ্টটাও শেষ হয়ে গেল। আমি তোমাকে অনেক ভালোবাসি, সাথে তোমার মাকেও ভালোবাসি। বনির এমন আচরণে স্টেফি হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতেই পারে না বনি এত সহজে কিভাবে মেনে নিল। স্টেফি বলে, অন্য যাকেই কথা বলেছি সে তো ভয়ে পালিয়েছে, তাহলে তুমি? বনি বলে, তুমি তো জানোই না যে আমি কি জিনিস। এই কথা শুনে থমসন আর বনি হাসতে হাসতে শেষ। স্টেফি বাবাকে বলে, আমি বনিকে মায়ের বিষয়ে জানিয়েছি আর সে আমাকে বিশ্বাসও করেছে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন কথা তো কেউ সহজে বিশ্বাস করে না। আমি এখন ওকে পুরোপুরি জানিনি, তাই আমাকে একটু সময় দাও, আমি জানাবো। স্টেফি বেশ চিন্তিত হয়ে বলে, কিন্তু মা তো ওকে পছন্দ করেনি। মায়ের কথা শুনতেই বাবা প্রচুর রেগে সিলিং এর দিকে তাকিয়ে বলে, সবসময় কি ওর মন মতো হবে নাকি? আমি পছন্দ করেছি, তুমিও করেছো, তাহলে এই বিয়ে হবে, ব্যাস। বলেই রেগে বের হয়ে যায়। তখনই পুরো ঘরে দমকা বাতাস বইতে থাকে আর সব কাঁপতে থাকে। তার মানে স্টেফির মা প্রচুর রেগে আছে। বনি আর তার বাবা মা থমসনকে নিয়ে স্টেফির বাসায় আসলে জানালা থেকে দূরবীন দিয়ে বনিকে দেখে বোস বেশ ভয় পেয়ে যায়। স্টেফির বাবা বলে, সিমলা রিটায়ার হওয়ার পরে কেরালায় ফিরে আসার ইচ্ছা ছিল, তাই ওখানে সব বেচে এখানে পুরনো এই বাসাটা কিনে রিনোভেট করেছি। ভিতরে স্টেফি বনিকে বলে, বাসা কি পছন্দ হয়েছে? কারণ বিয়ের পর তো তুমি এখানেই থাকবে। বনি লাজুক হাসিয়ে দিয়ে বলে, বাসা তো সুন্দর, আসলে আমি কল্পনাই করতে পারছি না কফি শপে দেখা হওয়ার পর আমাদের সম্পর্ক এত দূর পর্যন্ত আসবে। তোমার সাথে দেখা হওয়ার আগে আমার তো বিয়ের কোনো প্ল্যানই ছিল না, এরপর তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পাগল হয়ে গেছে। বলেই হাতের কিউব ঘোরাতে থাকে। স্টেফি বলে, মায়ের বিষয় জানার পরও তুমি আমাকে ছেড়ে যাওনি, তার জন্য আসলেই থ্যাংক ইউ। বনি তো জানে মায়ের বিষয়টা স্টেফির মন গড়ন কথা, তাই স্টেফির মন জিততে বলে, তা মা এখন কোথায়? স্টেফি সেই বিষয়ে কথা না বাড়িয়ে বনিকে নিয়ে চলে যায়। বনি কিউবটা রাখতেই দেখা যায় কোনো অদৃশ্য শক্তি কিউবটাকে মিলিয়ে দিচ্ছে। বনির পরিবার বিদায় নিয়ে বের হতেই টি টেবিল একা একাই কাঁপতে থাকে। অর্থাৎ মায়ের এই সম্পর্ক একদমই পছন্দ হয়নি। বাইরে থেকে হঠাৎ কাঁচ ভাঙার শব্দ পেয়ে সবাই দৌড়ে দেখতে আসলে স্টেফি তাড়াতাড়ি টেবিলের কাছে এসে বলে, আসলে আমার ধাক্কায় পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। সবাই নিশ্চিন্ত হয়ে চলে যায়, কিন্তু স্টেফির মনে অজানা এক ভয় কাজ করে। না জানি এই বিয়ে হলে মা আর কি কি কাণ্ড ঘটাবে। গায়ের দিকে আসতে আসতে থমসন বলে, স্টেফি বুঝতে দিচ্ছে না, কিন্তু সে আসলে অনেক চিন্তায় আছে। বনি হাসতে হাসতে বলে, তাহলে মনে হয় ওর মা ভেঙেছে। বলেই দুই বান্দর দাঁত বের করে হাসতে থাকে। এরা জানেও না যে এদের জন্য কি অপেক্ষা করছে। যাই হোক, বনি তো আছে বিয়ের খুশিতে। সে তার হবু বউয়ের সাথে কল্পনায় নাচানাচি শুরু করে দেয়। একটু অপেক্ষা করো বনি, আসল খেলা তো শুরু হবে বিয়ের পরে। ফাইনালি চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন। ফাদার সিবি বিয়ে পড়াচ্ছে। বনি তো খুশি খুশিতেই হ্যাঁ বলে দেয়, কিন্তু স্টেফি কেন যেন চুপ করে থাকে। তার মুখ থেকে কোনো শব্দই বের হয় না। এদিকে পাহাড়ের গুহায় বসে অদ্ভুত সেই লোক হাতে আজব এক বস্তু নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মন্ত্র পড়ছে। লোকটার চোখ একদম সাদা। তার চোখ স্বাভাবিক হতে স্টেফির ধ্যান ভাঙে আর সে হ্যাঁ বলে দেয়। ঠিক তখনই চার্চের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আচমকা এমন শব্দে সবাই ভরকে গেলেও স্টেফি আর বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তারা ভালো করে জানে এটা স্টেফির মায়ের কাজ। সবাই ভাবে হয়তো বাতাসে এমন হয়েছে, তবে ফাদারের চোখে মুখে ভয় স্পষ্ট। ফাদার বলে, বর আর কনে আজীবনের জন্য এক হতে একে অপরের হাত ধরবে। দুজনেই তাই করে। পাহাড়ে সেই লোকটাও শক্ত করে সেই জিনিসটা ধরে থাকে। বিয়ে শেষে বাসায় আসলে সব মহিলারা নতুন বর আর বউকে স্বাগতম জানাতে দাঁড়িয়ে আছে। তখনই এক মহিলা বনির মাকে বলে, এই মেয়েটার মা নেই, তাই আজ থেকে তুমি ওর মা। এই কথা বলে কি আর পার উপায় আছে? কারণ স্টেফির মা তো তার সাথেই আছে, সে অন্য মহিলাকে মা হতে কেন দিবে? সাথে সাথেই সবগুলো কুকুর এক নাগারে ডাকতে শুরু করে। বাবা বলে, একসাথে এত লোক দেখে ওরা হয়তো ভয় পেয়ে গেছে, বলেই তাদেরকে থামাতে যায়, কিন্তু কুকুররা তাও থামে না। শেষে না পেরে বনে কুকুরদেরকে থামাতে যায়। স্টেফির অনেক রাগ হয়, তাই আস্তে আস্তে বলে, মা প্লিজ। সাথে সাথেই সব কুকুর থেমে যায়। এদিকে সবাই ভাবে বনির বলাতেই কুকুররা থেমে গেছে। রাত হয়ে গেছে। স্টেফি ঘুরে ঘুরে বনির রুম দেখছে। কুকুরের শোপিসে হাতে নিলে সেখানে থাকা বনির ছবিটা একা একাই পড়ে যায়। মায়ের রাগের কথা মনে হতেই স্টেফির ভয় হতে থাকে। পেছনে ফিরতেই দেখে দমকা হাওয়ায় ফুল দিয়ে সাজানো খাটটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ বনি এসে ভয় দেখা
দেখালেও স্টেফি বিন্দুমাত্র ভয় পায় না, কারণ মায়ের ভয়ের কাছে এই ভয় কিছুই না। বনি বলে, ভালো হয়েছে লাভ ম্যারেজ করেছি, অ্যারেঞ্জ ম্যারেজ করলে তো পরিচয় পর্ব শেষ করতে করতে জীবন পার হয়ে যেত। কিন্তু স্টেফি ঘরের মাঝে ঘুরে ঘুরে দেখে এখানে তার মা আছে কিনা। স্টেফি বনিকে বলে, তোমার বাসর ঘরের স্বপ্ন পূরণ হবে না, মা এখনো আমার সাথেই আছে। বনি মুখ ঘুরিয়ে নিজে নিজেকে বলে, এই মেয়ের পাগলামো এখনো যায়নি। স্টেফি বলে, আমাদের বিয়ে মেনে নিতে মায়ের সময় লাগবে, তুমি আমাদের বাসায় থাকো, আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমার কাছে আসতে পারবে না। মাকে আমি এমনই কথা দিয়েছিলাম, বিয়ের প্রথম রাতে এমন কথা কে শুনতে চায়। তাই বনিও পাত্তা না দিয়ে স্টেফির হাত ধরে টান দেয়। স্টেফির মা রেগে অদৃশ্য এক শক্তির সাহায্যে এমন এক ঘুষি মারে যে বনি বেলকনির কাঁচ ভেঙে সোজা নিচে গিয়ে কুকুরের পটির মধ্যে গিয়ে পড়ে। বনি বেচারা কিছুক্ষণ পর কোন রকমে উঠে খোঁড়াতে খোঁড়াতে দরজায় আসলে বাবা বলে, মাঝরাতে এভাবে কেন ঘুরে বেড়াচ্ছিস? বনি কোনো উত্তর না দিয়েই কোনো মতে ভেতরে এসে ব্যালকনিতে গিয়ে দেখে কি নির্মম ভাবেই না মেয়ে জামাইকে মেরেছে। হঠাৎ বনি শুনতে পায় স্টেফি বলছে, মা বনি এখন আমার স্বামী। বনি রুমের দিকে তাকলে দেখে ঘরের সব শোপিস গুলো শূন্যে ভাসছে। স্টেফি সেদিকে তাকিয়ে বলছে, আজ তো মাত্র একটা দিন, ও আমাকে কথা দিয়েছে আমাদের বাসায় থাকবে, তাহলে তুমি ওকে ভয় দেখাচ্ছ কেন? বনি তার চোখকে বিশ্বাসই করতে পারে না, এসব সে কি দেখছে। তাহলে কি সত্যি সত্যি স্টেফির মা স্টেফির সাথেই থাকে? স্টেফি বলে, কথা দাও আর কখনো কে আঘাত করবে না। কে শোনে কার কথা? স্টেফির মা একটা মগ ছুঁড়ে মারলে সেটা সোজা গিয়ে বনির মাথায় লাগলে বেচারা অজ্ঞান হয়ে যায়। সকালবেলা বারান্দার ভাঙা কাজ ঠিক করতে ফিলিপ মিস্ত্রি ডেকে আনে। এমন অদ্ভুত ভাবে কাজ ভাঙা দেখে মিস্ত্রি বলে, এখানে কি কোনো জঙ্গলি জন্তু এসেছিল নাকি? উপরে থমসন এসে ভাঙা কাজ দেখে বেশ অবাক হয়ে যায়। বনির কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? হিতাহিত জ্ঞান হারিয়ে বনি বলে, আমি ডিভোর্স চাই। থমসন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি? বনি বলে, স্টেফি সত্যি বলছিল, ওর মা ওর সাথেই আছে, ওর মায়ের ভূত অনেক শক্তিশালী, আমাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভাগ্য ভালো যে মরিনি, আমি ওর সাথে থাকতে পারবো না, আমি ডিভোর্স চাই। থমসন হেসে বলে, বিয়ের দ্বিতীয় দিন ডিভোর্স চাইলে তোকে জেল খাটতে হবে। বনি গলা চেপে ধরে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি বিয়ের বুদ্ধি দিয়েছিলে। থমসন বলে, আরে বাদ দে, আগে সব বল যে হয়েছিল কি। বনি দরজা লাগিয়ে বলে, আমি রুমে এসে স্টেফির কাছে যেতেই অদৃশ্য এক শক্তি আমাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর যখন আবার রুমে আসি তখন দেখি এই সব শোপিস গুলো শূন্যে ভাসছে, আর স্টেফি তার মাকে বলছিল বনিকে আর মারবে না। ঠিক তখন স্টেফির মা একটা মগ ছুঁড়ে মাথায় মারে, আর আমি পাক্কা 1.5 ঘন্টা অজ্ঞান হয়েছিলাম। থমসন হেসে বলে, স্টেফি তোর সাথে মজা করছে, ও কোথায় সেটা বল। দুজনে উকি মেয়ে দেখে বাইরে পায়চারি করতে করতে স্টেফি কার সাথে যেন কথা বলছে। স্টেফি রুমের দিকে তাকালেই সাথে সাথে দুজন সরে যায়। থমসন বলে, এর কোনো না কোনো সমাধান খুঁজে বের করব। বনি রেগে গলা চেপে ধরলে তখন স্টেফি ডাক দিলে বনি তাকে ছেড়ে দেয়। স্টেফি বনির কাছে এসে বলে, বাবা কল দিয়েছিল, জিজ্ঞেস করছিল আমরা কখন যাব, ব্যাগ কি প্যাক করব? বনি ভয়ে ভয়ে বলে, হ্যাঁ হ্যাঁ প্যাক করো। স্টেফি বনির পায়ে হাত দিলে বনি ভয় পেয়ে ভাবে, না জানি স্টেফির মা এখন আবার কি করবে। স্টেফি বলে, জানি তুমি কখনো বাসা থেকে দূরে থাকোনি, তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাদের বাসা তো কাছেই, যখন মন খারাপ লাগবে চলে আসবে। বনি আচ্ছা বলে স্টেফি চলে যায়। স্টেফি বনিকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসে বলে, বাসায় সব কথা বলা যায় না, আমি ভাবতে পারিনি মা এভাবে রেগে যাবে, মা আসলে আমাকে নিয়ে সবসময় চিন্তায় থাকে, এমনিতে সে মানুষ ভালো, কিন্তু কিছু কিছু বিষয়ে অনেক জেদি, তাই মাঝে মাঝে এমন করে। বনি মনে মনে বলে, সেই কারণেই আমাকে আবার মরতে না হয়। স্টেফি বলে, জানো একবার কি হয়েছিল, বাবা আমাকে মায়ের ইচ্ছের বিরুদ্ধে অন্য এক স্কুলে ভর্তি করালো, মা তো ভীষণ রেগে যায়। বনি বলে, তারপর কি স্কুলে বোম মেরেছিল? স্টেফি বলে, না এমন কিছু হয়নি, তবে স্কুলে ভৌতিক কর্মকাণ্ড শুরু হয়ে যায়। আমাকে যখন মায়ের পছন্দের স্কুলে ট্রান্সফার করা হয় তখন স্কুলের সব শান্ত হয়ে যায়, মা আমার বিষয়ে বেশ স্ট্রিক্ট, কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে আমি পছন্দ করি, মানে মাও তোমাকে ধীরে ধীরে পছন্দ করবে। নিরীহ বনি বলে, আচ্ছা। স্টেফি বনিকে টানতে টানতে তাদের বাসায় নিয়ে আসে। বনির তো ভয়ে শরীরে কোনো শক্তিই নেই, বেচারা ভয়ে ভয়ে জানলা ধরে দাঁড়িয়ে আছে। স্টেফি পেছন থেকে এসে কাঁধে হাত দিলেই বনির আত্মা তো ভয়ে শুকিয়ে যায়। স্টেফিকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিলে স্টেফি জিজ্ঞেস করে, কি করছো? বনি বলে, চেক করছিলাম। স্টেফি বলে, মা আর তোমাকে মারবে না, তুমি বাবার কাছে যাও, সে তোমার সাথে কথা বলতে চায়। বনি স্যামুয়েলের কাছে এসে হতবাক হয়ে চেয়ারে বসে আছে। স্যামুয়েল বলে, দেখো আমি তোমাকে কিছু বলিনি, কারণ জানি স্টেফি তোমাকে সব বলেছে, তোমার কি সন্দেহ আছে যে এই বাসায় স্টেফির মা থাকে? বনি বলে, না কোনো সন্দেহ নেই। স্যামুয়েল বলে, আমি তোমার হয়ে তার সাথে কথা বলবো, তবে সমস্যা হলো আমাদের সম্পর্কটা বেশি ভালো না, কিন্তু তুমি চিন্তা করবে না, ও এই বাসায় তোমাকে কিছুই করতে পারবে না। বনি জিজ্ঞেস করে, কেন?
কেন? স্যামুয়েল বলে, আমার অনুমতি ছাড়া সে এই রুমে প্রবেশ করতে পারে না। এটা শুনে বনি হাত পা মিলিয়ে বসলে স্যামুয়েল জিজ্ঞেস করে, তুমি কি জানো আমি তোমাকে কেন পছন্দ করেছি? বনি বলে, আমি অনেক স্মার্ট তাই। স্যামুয়েল বলে, থাক আমি বলছি, আমার মন বলছিল স্টেফির মায়ের সাথে মানিয়ে চলার জন্য তুমি বেস্ট অপশন, আর গত রাতে তুমি আমাকে তার প্রমাণও দিয়েছ। বনি কান্না ভরা চোখে বলে, আমি কোনোভাবেই বেস্ট হতে চাই না। স্যামুয়েল বলে, এমনটা বলো না। চারপাশে তাকিয়ে ধীরে ধীরে বনিকে বলে, তোমাকে একটা গোপন কথা বলবো, কথাটা আমাদের মধ্যেই রাখবে। বনি জিজ্ঞেস করে, আপনি না একটু আগে বললেন আপনি স্ত্রীকে ভয় পান না? স্যামুয়েল বলে, আমি ভয় পাই না, কিন্তু সেও আমাকে ভয় পায় না। শোনো, আমার স্ত্রীর কিছু নিয়ম কানুন আছে, স্টেফি তোমাকে শিখিয়ে দিবে, সেগুলোই মেনে চলবে। আমার স্ত্রী কিন্তু অনেক জেদি। স্যামুয়েলের কথা মতো বনি স্টেফির কাছে আসলে স্টেফি তাদের বাসার সব নিয়ম কানুন শিখিয়ে দেয়। টেবিলে খাওয়ার সময় একটা খাবারও নিচে পড়া যাবে না, 20 সেকেন্ডের মধ্যে ফ্রিজের দরজা লাগাতে হবে, তাই কি দরকার আগে থেকে মনে করে রাখতে হবে। ওয়াশরুমের স্যান্ডেল বাইরে আনতে পারবে না, বিছানার উপরে ভেজা তোয়ালে রাখা যাবে না। মায়ের রুমের সামনে বলে, যেদিন মা তোমাকে পছন্দ করবে সেদিন মায়ের রুম দেখাবো। বনি মনে মনে বলে, আমার কোনো ইন্টারেস্টই নাই। ড্রয়িং রুমে এসে বলে, আসলে এই বাসার সবকিছু মায়ের পছন্দের সাজানো, কোনো কিছু জায়গার মতো না রাখলে মা ভীষণ রেগে যায়। বনি সোফায় বসলে স্টেফি বলে, মায়ের সাথে কথা বলবে? বেচারা বলে, না না পরে এক সময় বলবো। স্টেফি বলে, না না এখনই বলো। বনি ধীরে ধীরে বলে, হ্যালো মাম্মি। 3-4 বার ডাক দিলেও কোনো সাড়া শব্দ না পেলে স্টেফি বলে, দেখেছো বলেছি না মা তোমাকে পছন্দ করে। স্টেফি অন্য রুমে চলে গেলেই স্টেফির মা পছন্দ করে শুনে বনিও হাত পা মেলে বসে। তখনই মাম্মি বলে ডাক দিলে দেওয়ালে টাঙানো মুখোশটা বনির দিকে উড়ে আসলে বনি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এসব ভয়ানক দৃশ্য থেকে শান্তিতে থাকার জন্য বনি চলে আসে ওয়াশরুমে, কারণ স্টেফি বলেছে ওয়াশরুমে তার মা কখনোই আসবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই বনি অদৃশ্য এক দেয়ালে ধাক্কা খায়, কারণ সে একটা রুলসও ফলো করেনি। স্টেফি চিৎকার দিয়ে বলে, রুলস ফলো করো। কখনো ভেজা তোয়ালে বিছানায় রাখার কারণে মার খায়, তো কখনো ওয়াশরুমের স্যান্ডেল বাইরে আনলে মার খায়। একটা রুলস ব্রেক করলেই স্টেফির মার থেকে ধাক্কা খেয়ে আবারও ঠিকভাবে কাজ করে। এত চিৎকার শুনে স্যামুয়েল বলে, এতদিন হয়ে গেল তাও শিখতে পারলো না, এ তো মার খেয়ে খেয়েই মরবে। জগিং এ গিয়ে বনি স্যামুয়েলকে বলে, প্রাইভেসির জন্য আমি আর স্টেফি একটা বাসা ভাড়া করি, কি বলেন? স্যামুয়েল জোরে জোরে হেসে বলে, অনেক ভালো সিদ্ধান্ত, মানে এটা কখনোই সম্ভব না। মার খেতে খেতে বনির পুরো শরীরটাই ব্যথা হয়ে গেছে, তাই মলম লাগাতে লাগাতে বনির অবস্থাও খারাপ। সেলফ ডিফেন্সে বনি বাসার মধ্যে হেলমেট পরে ঘুরে বেড়াতে শুরু করে। একদিন স্টেফি বনিকে তার ছোটবেলার অ্যালবাম দেখাচ্ছে। একটা ছবিতে স্টেফির মা ছিল, কিন্তু কেউ তাকে দেখুক মা সেটা পছন্দ করে না, তাই ছবিটা নষ্ট করে দেয়। স্টেফির মা শুধু বনির পেছনে না স্যামুয়েলের পেছনেও পড়ে থাকে। স্যামুয়েল তা নিয়ে চিৎকার চেঁচামেচি করলে স্টেফি এসে তার শাশুড়ির পক্ষে কথা বলে। শাশুড়ি অনেক ভালো, সে যা বলে সব মেনে নেওয়া উচিত, সে আমাদের জন্য একটা আশীর্বাদ। বনিও সব কাজ ঠিকভাবে করা শুরু করে, তাই আজকাল তেমন একটা মারও খায় না। বনি বলে, কিন্তু মায়ের তো বোঝা উচিত আমরা নতুন কাপল, আমাদের সময় দরকার। রাতে স্টেফির পাশে এসে বসতেই স্টেফির মা ফুলদানি ছুঁড়ে মারে। বনিকে খাটের নিচে দেখে স্টেফি জিজ্ঞেস করে, এখানে কি করছো? বনি বলে, আসলে খাটে আমার ঘুম আসছিল না, তাই আমি গিয়ে বরং সোফায় ঘুমাই। খবরদার তুমি আমাকে ডাকবেও না। স্যামুয়েল বনিকে বলে, তোমরা যেখানেই যাও না কেন স্টেফির মা তোমাদের পিছু পিছু সেখানেই যাবে, হয়তো সেই বাসাও ধ্বংস করে দিবে। বনি বলে, ভাড়া বাসা ধ্বংস করলেও এই বাসা তো আর ধ্বংস করবে না। স্যামুয়েল কিছু না বলেই চলে যায়। তখনই বোস একটা চিরকুট বনির কাঁধে মেরে চলে যায়। বনি পড়ে দেখে তাতে লেখা, তোমার জীবন ঝুঁকিতে, আমার পিছু পিছু আসো। বনি বোসের পিছু পিছু তার বাসায় আসে। বনি জিজ্ঞেস করে, আমার জীবন ঝুঁকিতে আছে তা আপনি কিভাবে জানলেন? বোস বলে, সত্যি কি মিথ্যা তাই বলো। বনি বলে, আসলেই তাই, কিন্তু আপনি কে? বোস নিজের পরিচয় দিয়ে বলে, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। ওই দেখো বোর্ডে আমার 8 মাসের নতুন প্রজেক্ট। 2020 সালের 24 জানুয়ারি সিমলায় ব্যাংক ডাকাতি হয়। এর সাথে 55 বছরের এক পুরুষ, অল্প বয়স্ক এক মেয়ে জড়িত ছিল, কিন্তু পুলিশ এখনো তাদেরকে ধরতে পারেনি। তারা দুজনেই মালাইলি। বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, ওটা তোমার শ্বশুর স্যামুয়েল আর স্ত্রী স্টেফি। বনি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সব ফালতু কথা বলছেন? বোস বলে, হ্যাঁ, ওদের কেরালা থেকে এখানে আসা, ওদের ব্যাংক ট্রানজাকশন এবং ডাকাতির সবকিছু মিলিয়ে দেখলে বোঝা যায় ওরাই আসল আসামি। তোমার আগেও স্টেফির জন্য বিয়ের অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু একটাও হয়নি। কেন জানো? কারণ স্টেফি একা একা কথা বলে, ওদের বাসা থেকে অদ্ভুত সব শব্দ আসে, তাই সবকিছু মিলিয়ে বলতে পারি ওরাই অপরাধী। বনি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করলাম, কারণ আসল সত্যটা বনি খুব ভালো করে জানে। বোস বলে, ওদের ধরিয়ে দিতে তোমার সাহায্য লাগবে। ওদের উপর কার হাত আছে হয়তো সেটা তুমিই জানো। বনি বলে, হ্যাঁ ভালো করে জানি কার হাত আছে। বনির কথা সত্য কিনা তা জানতে থমসন চিকুকে নিয়ে একটা মলের সামনে আসে। স্টেফি এখানে শপিং করতে এসেছে। থমসন চিকুকে বলে, তুই না বনির প্রকৃত বন্ধু, তুই সাহায্য না করলে আর কে করবে? একটু পরে স্টেফি আসবে, তুই গিয়ে তার কাছ থেকে ব্যাগটা
একটা ছিনতাই করবি। এই কথা শুনে চিকো বলে ওসব আমাকে দিয়ে হবে না, আর স্টেফি তো আমাকে চেনে। থমসন চিকোর মুখে লাল কাপড় বেঁধে দেয়। চিকো গিয়ে স্টেফির হাত থেকে ব্যাগটা নিয়ে দে দৌড়। থমসন বনিকে কল দিয়ে বলে আজ প্রমাণ হয়ে যাবে স্টেফির মা আছে নাকি নেই। থমসন দেখে চিকো দৌড়াচ্ছে কিন্তু সামনে দিকে এগোতেই পারছে না। বেচারা এক জায়গাতেই আটকে আছে। বেচারা যতই সামনে এগোতে চেষ্টা করে না কেন ততই পিছিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ট্রেডমিলের উপর দৌড়াচ্ছে। এমন দৃশ্য দেখে থমসনও বিশ্বাস করে নেয় যে স্টেফির মা আসলেই আছে। স্টেফি তার ব্যাগ নিয়ে চলে গেলে স্টেফির মা চিকোকে দেওয়ালে উঠিয়ে ধপ্পাস করে ফেলে দেয়। কয়েকদিন পর সকালে বনি ঘুমিয়ে আছে। স্টেফি মেসেজ দিয়ে বলে আমি আর বাবা চার্চে যাচ্ছি। বনি মেসেজ দেখে ঘুমানোর চেষ্টা করলে তার মনে পড়ে এই ভুতুড়ে বাসায় সে একা থাকতে পারবে না, তাই দৌড়ে বের হতে গেলে দেখে সামনে বোস দাঁড়ানো। বোস তখন তদন্ত করতে এসেছে। বনি বোসকে মার খাওয়ানোর জন্য ভেতরে ডাকে। বোস জুতা খুলে ভিতরে আসতে চাইলে বনি বলে না না জুতা খোলার দরকার নেই। বোস ভেতরে এসে এটা সেটা ঘাটাঘাটি শুরু করলে বনি ইশারায় তার শাশুড়িকে দেখায় যে এই লোকটা জুতা পরে ঘরে এসেছে, কিন্তু তার শাশুড়ি কিছুই করে না। তাই বনি শাশুড়িকে রাগানোর জন্য বোসকে জিজ্ঞেস করে আগের দিন যেন কি বলছিলেন আমার শ্বশুরের স্ত্রী জানে কি। বোস বলে ওরা হলো ক্রিমিনাল। এই কথা শোনার সাথে সাথেই স্টেফির মা রেগে শোপিস গুলো উঠানো শুরু করে। বনি বোসকে বলে নেন নেন এবার পেছনে তাকান। বোস এইসব দেখে অবাক হলেও ভয় পায় না। বনি বলে এটা স্টেফির মা মানে আমার শাশুড়ির আত্মা। তারপর দৌড় দিয়ে বলে এই লোকের সাথে আপনার যা খুশি তাই করেন। বোস প্রচুর ভয় পেয়ে যায়। একটা ফুলদানি দিয়ে বোসের মাথায় মারতেই বোস বনির থেকে আরো জোরে দৌড় মেরে বাসা ছেড়ে পালায়। সিমির মেয়ে হওয়ার খবর পেয়ে সবাই হাসপাতালে এসেছে। স্টেফি বাচ্চাকে কোলে নিলে বনি ভালোবাসার নজরে স্টেফির দিকে তাকায়। স্টেফিও বনের দিকে তাকায়। তাদের বিয়ে হয়েছে কিন্তু এমন ফুটফুটে সন্তান কবে হবে সেই কথা চিন্তা করে বনি মন খারাপ করে বাইরে চলে আসে। স্টেফি বাইরে এসে বলে আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে। বনি বলে তেমন কিছু না, একটু মন খুলে কথা বলতে পারলে ভালো হতো। স্টেফি বলে সিমলাতে পড়ালেখা করার সময় আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথে মেসেজে কথা বলতাম কারণ কেউ দেখতে পেত না। বলদ বনি স্টেফির ইশারা বোঝে না, তাই স্টেফি বলে টেক্সট কেউ দেখতে পায় না বলেই মুচকি হেসে হাঁটা শুরু করে। কিছুটা সামনে গিয়ে বনিকে টেক্সট করলে বনি মেসেজ পেয়ে খুশি হয়ে সেও টেক্সট ব্যাক করে। বিয়ে করার পরও দুজনের মেসেজে কথা বলে প্রেম করতে থাকে। একদিন বনি খুশিতে নাচতে নাচতে হাতে একটা কাগজ এনে স্যামুয়েলের কাছে দেয়। স্যামুয়েল সেটা পড়ে অবাক হয়ে যায়। স্টেফি জিজ্ঞেস করে কি হয়েছে। বনি খুশিতে স্টেফিকে কোলে তুলে নাচতে শুরু করে। স্টেফিকে নামিয়ে জোরে জোরে তার শাশুড়িকে শুনিয়ে বলে আমার স্ত্রী স্টেফি প্রেগন্যান্ট। এই কথা শোনার পরই বনির শাশুড়ি রেগে গেলে লাইট জ্বলতে আর নিভতে শুরু করে। ভয়ে স্যামুয়েল সরে যায়। ঝাড়বাতি থেকে শর্ট সার্কিটের ফুলকি পড়ে রিপোর্টটা পুড়ে যায়। অপরদিকে দেখা যায় প্রথমে দেখানো সেই মহিলা এখনো গুহার ভিতরে বসে তপস্যা করছে। বনি থমসমকে নিয়ে বোসের কাছে আসলে বোস বলে সেদিনের বাসা থেকে পালানোর পরে আমার জ্বর আসে, তবুও আমি তদন্ত বন্ধ করিনি। ওরা সিমলার লেক বাজারের নির্জন এক বাসায় অনেক দিন বাস করত। তোমাকে একটা বই দেই, এটা আমার গুরু কানজামাস আত্মার লেখা। আত্মাদের নিয়ন্ত্রণ করার আগে তাদের সম্পর্কে ভালো করে জানতে হয়। ওদের অনেক কিছুই আমাদের মানুষের মতো, ওদেরও ইমোশন আছে, ভালোবাসার অনুভূতি আছে। যদি সেখানে কেউ আঘাত করে তাহলে তার পরিণতি মৃত্যুও হতে পারে। তার মানে বনি তোমার জীবন অনেক ঝুঁকিতে আছে। বনি বাসায় এসে বইটা পড়া শুরু করে। পড়া শেষে বনি থমসনের সাথে বসে প্ল্যান করে যে কি করা যায়। গল্প কয়েকদিন আগে চলে আসে। চার্চে বসে স্টেফি বনিকে বলে আমার মা আমাকে অনেক ভালোবাসে, সে সবকিছু নিয়ে রাগ করলেও একটা জিনিস নিয়ে রাগ করবে না। বনি জিজ্ঞেস করে কি। স্টেফি বলে আমার প্রেগন্যান্সি। মানে স্টেফি আসলে প্রেগন্যান্ট না, তার মাকে কনফিউজ করার জন্যই মিথ্যা বলছে। বনি আর স্টেফি তাদের নাটক চালিয়ে যায়। বনি সবসময় স্টেফির খুব খেয়াল রাখে। একদিন কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখে তার বাবা আর মা এসেছে। ফিলিপ মুখ গোমরা করে বলে কি ভেবেছিস আমরা জানতে পারবো না? থমসন আমাদেরকে সব বলে দিয়েছে। মা বলে বাদ দাও, তাই স্টেফি কোথায়? বনি থমসনকে কল দিয়ে ঝাড়ি দিলে থমসন বলে আরে এমন সময় মুরব্বীরা পাশে থাকলে ভালো হয়, তোর শাশুড়িও কিছু করতে পারবে না, এর জন্য তো তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। বনি বলে তুই একবার আমার সামনে আয়, তারপরে ইচ্ছা মতো ধন্যবাদ দিব। এদিকে স্টেফি তার শ্বশুর শাশুড়ির ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। ফিলিপ বলে তোমরা তো একদম আমাদের ভুলেই গেছো, আমাদের বাসায় চলো, আমি তোমার বাবার সাথে কথা বলবো। তখনই বনি এসে জিজ্ঞেস করে তোমরা কখন যাবে? ফিলিপ বলে কেবলই তো আসলাম, কয়েকদিন থেকে তারপর যাব, কোনো সমস্যা? স্টেফির মুখ ফ্যাকাশে হলেও মাথা নাড়িয়ে বলে না সমস্যা নেই। ফিলিপ ড্রয়িং রুমে বসে জামা খুলতে শুরু করলে বনি ভয় পেয়ে যায়। এই বুঝে স্টেফির মা এসে থাপ্পড় দিবে। ড্রেস চেঞ্জ করে ফিলিপ কথা বলতে বলতে শোপিস গুলো এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রাখে। বনি ঠিক করে রাখলেও স্টেফির মা রেগে সব কাঁপাতে শুরু করে। বনি সব দিকে খেয়াল রাখে যেন কোনো নিয়ম না ভেঙে যায়। স্টেফির মা রেগে জিনিসপত্রগুলো ফিলিপের দিকে ছুড়ে মারলে বনি দক্ষ ফিল্ডারের মতো সব ক্যাচ হতে থাকে। পেছনে ফিরে বনিকে এমন উদ্ভট পজিশনে দেখে ফিলিপ বলে কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোর শ্বশুর কোথায়? কথা বলবো। না থাক, আগে গিয়ে গোসল করে আসি। গোসলের নাম শুনে বনি খুশি
খুশি হয়ে যায়, কারণ সেখানে তো আর স্টেফির মা যেতে পারবে না, ততক্ষণে কিছু প্ল্যান করতে পারবে। বনি স্টেফিকে ডেকে বলে বাবার ব্লাড প্রেশার, ডায়াবেটিস সব আছে, তোমার মাকে বলো আমার বাবাকে ছেড়ে দিতে। স্টেফি বলে আমি চেষ্টা করতে পারি, কিন্তু নিয়ম ভাঙলে মা কি করবে আমি জানি না। রাতে ফিলিপকে ড্রিঙ্কসের বোতল খুলতে দেখে বনি দৌড়ে এসে বোতল নিয়ে বলে এখানে সব খাওয়া যাবে না। ফিলিপও রেগে টানাটানি শুরু করে বলে কেন, এটা কি রিহাব নাকি যে খাওয়া যাবে না? না পেরে বনি বাবাকে নিয়ে বাইরে এসে গাড়ির ডিকিতে বসায়। ফিলিপ বলে এত বড় বাসা থাকতে আমাকে এখানে বসে খেতে হচ্ছে। যাই হোক, তোরা হুট করেই চলে আসলি, ওইদিকে আর ফিরেও তাকালি না, কি হয়েছে বলতো, কোনো সমস্যা? বনি বলে না না কোনো সমস্যা নেই। ফিলিপ মাতাল হয়ে চিৎকার শুরু করলে বনি চুপ করতে বলে। ফিলিপ বলে রাখ তোর শ্বশুর আর তোর রুলস, আমি এখনই যাব তার সাথে কথা বলতে। বলেই হাঁটা দিলে বনি তাকে আটকায়, কিন্তু ফিলিপ দৌড়ে পালায়। বাসায় ঢুকেই ছেলেকে এই বাসায় রাখার জন্য স্যামুয়েলের সাথে ঝগড়া শুরু করে দেয়। শুরু হয়ে যায় দুজনের তুমুল ঝগড়া। মা, স্টেফি, বনি কেউ তাদেরকে থামাতে পারে না। বনি কোনো মতে ফিলিপকে নিয়ে যেতে গেলে ফিলিপ রেগে একটা বড় ফুলদানিকে লাথি মেরে ভেঙে দেয়। এবার আর কে বাঁচায়? স্টেফির মায়ের সংসারে জিনিস ভেঙেছে দেখে সে রেগে এক প্লেট ছুঁড়ে মারে। শুরু হয়ে যায় হাড্ডাহাড্ডি লড়াই। দুই বাবা কলা ধরে মারামারি করতে থাকে, কেউ তাদেরকে থামাতেই পারে না। না পেরে বনি দুজনের হাতের উপরে ঝাঁপ দিতেই যাবে, তখনই তারা একে অপরকে ছেড়ে দিলে বনি গিয়ে সোজা মাটিতে পড়ে। ফিলিপ টেবিলে বসে ব্যথায় কাতরাচ্ছে। স্যামুয়েল স্টেফির মাকে ঝাড়ি দিয়ে বলে এমন করছো কেন, মেয়ে সুখে থাকুক সেটা চাও না? ফিলিপ স্যামুয়েলকে পাগলের মতো কথা বলতে দেখে বলে যা বলার মুখের উপরে বলেন, এভাবে দেয়ার দিকে তাকিয়ে কথা বলছেন কেন? স্যামুয়েল বলে যা জানো না তা নিয়ে কথা বলো না। ফিলিপ রেগে গ্লাস ছুঁড়ে মারলে সেটা অর্ধেক পথে গিয়ে থেমে যায়। ফিলিপ অবাক হবে কি উল্টা এসে গ্লাস ধরে টানাটানি শুরু করে। ফিলিপের হাত থেকে গ্লাসটা দেওয়ালে লেগে ভেঙে যায়। কাচের এক টুকরো গিয়ে স্টেফির হাতে লাগে। ব্যাস, আজ তো ফিলিপ শেষ। বনি জিজ্ঞেস করে ঠিক আছো? স্টেফি বলে ঠিক তো আছি, কিন্তু হাত ছলে দেখা যায় সেখানে কেটে রক্ত পড়ছে। এটা দেখে বনি বলে বাবা তাড়াতাড়ি শক্ত কিছু ধরো। স্টেফির মা প্রচুর রেগে এমন ঝড় বাতাস শুরু করে যে ফিলিপ উড়েই চলে যায়। বেচারার নড়াচড়া করার শক্তিও নেই। ভয়ে পরের দিন সকালে ফিলিপ তার ব্যাগ বস্কা নিয়ে চলে যায়। যাওয়ার সময় বনিকে বলে তোর শ্বশুর অনেক ভালো মানুষ, আমি আমার বাসায় যাই, তুই এখানেই ভালো থাক। ফিলিপ আর মা চলে গেলে স্যামুয়েল তার গান বাজনা শুরু করে দেয়। বনি রুমে এসে স্টেফির কাছাকাছি যেতে চায়। স্টেফি জিজ্ঞেস করে তুমি কি মায়ের উপর রাগ করেছো? বনি বলে তা ঠিক না, ভালোই লাগছে। এদিকে আবার তোমার বাবার মিউজিকও বাজছে। তখনই চিকো কল দিল, বনি রিসিভ করে না। কিন্তু চিকো বারবার কল দিলে স্টেফি বলে কল রিসিভ করো। বনি কল রিসিভ করে স্পিকারে দিলেই চিকো বলে তুই কেমন মানুষ, একবার খোঁজও নিলি না? তোর স্ত্রীর শক্তি পরীক্ষা করতে গিয়েছিলাম, সে উল্টা আমাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও কোনো সাধারণ মানুষ না, ওর উপরে তো প্রেতাত্মা ভর করেছে। বনি কল কাটতে গেলেও স্টেফি ফোন কেড়ে নেয়। স্টেফি বুঝে যায় সেদিন যে ছিনতাইকারী ছিল সে আসলে চিকোই ছিল। কল কেটে স্টেফি বলে তোমাকে না মানা করেছিলাম মায়ের কথা কাউকে বলবে না? বনি বলে আমি ওকে কিছুই বলিনি, ও হয়তো মাতাল হয়ে এমন বলছে। সত্যি করে বলো আর কে কে সব জানে? এক কাজ করো মাইকে না সবাইকে বলে দাও। বনি বলে আমি আর কাউকে বলিনি। বনি রেগে বলে তুমি তো বুঝতেই পারছো না যে আমাকে কত কি সহ্য করতে হচ্ছে। স্টেফি বলে তোমাকে বিয়ের আগেই সব বলে দিয়েছিলাম, তাহলে এখন এসব কেন বলছো? বনি বলে কি বলেছিলে? এসব আজগবি কথা কেউ কি বিশ্বাস করে? আমার তো মনে হচ্ছে ভূতটা আসলে তুমি। স্টেফি রেগে বলে আমি কিন্তু এবার মাকে ডাকবো। বনি বেশ সাহস নিয়ে বলে ডাকো, নালিশি তো করবে তাই তো? কিছু হলে অমনি মা মা করে চিল্লাও, আমি কি ভয় পাই নাকি? কি করবে? বড় জোর কিছু একটা ছুঁড়ে মারবে। বলেই মুখ ফিরিয়ে নিলে স্টেফি জোরে মা বলে চিৎকার দেয়, আর সাথে সাথেই ঝড়ো এক বাতাসে দরজা খুলে যায়। বনির বুকের ভিতর তো ধরফর শুরু হয়ে যায়। স্টেফি বলে আমার প্রেগনেন্ট হওয়া আর মিথ্যা রিপোর্ট বানানো সবই ওই বনির আইডিয়া ছিল। এই কথা শুনে স্টেফির মা বনিকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরেই শুরু হয় ঘরের মধ্যে সুনামি। বনিকে ইচ্ছা মতো তুলোধুনো করে মারতে থাকে। বনি না পেরে বলে আমি নির্দোষ, এসব আপনার মেয়ের বুদ্ধি। কিন্তু কে শোনে কার কথা? শাশুড়ির রাগে বনির নাজেহাল অবস্থা। শেষমেশ না পেরে বনি কোনো মতে ক্যাবিনেটের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকে। তখন স্টেফি মেকআপ করেছে জিজ্ঞেস করে তুমি কি এমন মডার্ন হওয়ার কথা বলছিলে? বনি তার শাশুড়িকে ডেকে বলে আপনার মেয়ে কি করছে সেটা দেখছেন না? স্টেফির মা স্টেফির কপালেও একটা পিরিচ ছুঁড়ে মারে। সেটা দেখে বনি হেসে দেয়। রাতে এক বাড়ি নিয়ে এসে স্যামুয়েল ব্যথায় কাতর বনিকে বলে তুমি তো মাত্র 3 মাস সহ্য করছো, আমি 22 বছর ধরে সহ্য করছি, তুমি কি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে? বনি বলে আমি ওকে অনেক ভালোবাসি, এটুকু তো সহ্য করতেই হবে। স্যামুয়েল বলে তা ঠিক, বিয়ে মানেই তো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, কিন্তু সে আমার গান বাজনাকে মেনে নিতে পারতো না। ড্রিঙ্কস করে মাতাল হয়ে দুজনের মনের কষ্ট বলতে থাকে। বাসায় এসে বনি বাবাকে রুমে নিয়ে এসে বেডে শুয়ে দিয়ে বলে বনি দ্বিতীয় কোনো স্যামুয়েল হবে না। বলেই মাম্মি বলে ডাক দিয়ে ড্রয়িং রুমে আসে। এবার স্টেফির মাকে চ্যালেঞ্জ দিয়ে বলে সাহস থাকলে সামনে আসেন, আজকেই আপনার কাহিনী শেষ করে দিব। স্টেফি রুমের দরজা
দরজা খুলে দেখে সে বেঘরে ঘুমাচ্ছে। বনি ভাবে থাক সে ঘুমাক, জাগলেও বা কি করবে, মায়ের বিপক্ষে তো আর যাবে না। বনি স্টেফির মাকে বলে কই সামনে আসছেন না কেন, ভয় পাচ্ছেন? আপনি কেমন মা, মেয়ের খুশিও সহ্য করতে পারেন না? এই বাসায় অনেক রাজত্ব করেছেন, আর হবে না, এখন থেকে এই বাসার রাজা আমি। ড্রয়িং রুমে কোনো সারা শব্দ না পেয়ে বনি কিচেনে আসে, ফ্রিজ খুলে রেখে বলে 20 দিন এটা এমনই খোলা থাকবে, কি করবেন? আপনার মেয়েকে সায়েন্টিস্ট হতে দিব না, ওকে আমার বাসায় নিয়ে যাব, আমার কুকুরগুলোকে ও পুষবে, তাদের পটি পরিষ্কার করবে, কি করবেন? বনি কিচেনের সবকিছু উল্টাপাল্টা করে রাখে, কিন্তু স্টেফির মার কোনো পাত্তাই নেই। বনি বলে হয়তো ক্লান্ত হয়ে গেছে, থাক আমিও ঘুমাই, বলেই বনি সোফায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বনি আর থমসন বসের সাথে এক তান্ত্রিকের কাছে আসে। এই তান্ত্রিক বসের প্রফেসর। চারপাশের পরিবেশ দেখে থমসন আর বনির গা ছমছম করতে থাকে। বস তান্ত্রিককে ডাক দিলে সে কোনো সাড়াই দেয় না। অনেক ডাকাডাকির পরে এক লাফে উঠে বসলে ভয়ে বনি অজ্ঞান হয়ে যায়। থমসন দেয়ালের সাথে বসে কাঁপতে থাকে, আর বসও ভয়ে নিচে বসে পড়ে। বস তান্ত্রিক কাঞ্জাম্মাকে বলে আমি বস, এরা হলো বনি আর থমসন, এরা অনেক বিপদের মধ্যে আছে। তান্ত্রিক বলে খালি হাতে এসেছিস? বস ব্যাগ থেকে ভদকার বোতল বের করে দিয়ে বলে এই যে প্রসাদ। তান্ত্রিক বোতল ধরে কয়েক ঢোক খেয়ে হেসে দেয়। বস বলে এর নাম বনি, কয়েকদিন আগে বিয়ে করেছে, কিন্তু তার শাশুড়ি পাগল, তাকে শারীরিক অত্যাচার করে। কাঞ্জাম্মা থু মেরে বলে আমি কি এখন সব ঘরোয়া ঝামেলা মেটাবো? বনি বলে আসলে বলতে পারছেন না, আমার শাশুড়ি 22 বছর আগেই মারা গেছে, যখন আমার স্ত্রীর 5 বছর বয়স। তখন থেকেই সে তার মেয়ের সাথেই থাকে, আমাদের বিয়ের পর থেকে আমাদের একসাথে হতেই দেয় না। কাঞ্জাম্মা বোসকে বলে তুই জানিস না আমি এসব কাজ বন্ধ করে দিয়েছি। বোস পাম্পটি দিয়ে বলে এই দুনিয়ায় একমাত্র আপনি ওর সমস্যা সমাধান করতে পারবেন। কিন্তু কাঞ্জামা তাদেরকে ঝাড়ি দিয়ে চলে যেতে বলে। নিরুপায় হয়ে বের হতে গেলে কাঞ্জামা বনিকে ডেকে বলে তোর সামনে আমি মৃত্যু দেখছি, তোর বয়স অনেক কম, বলেই শয়তানের মতো হাসতে থাকে। থমসন বনিকে কল দিয়ে বলে আমাদের যা অবস্থা, কাঞ্জামার কথা আবার উড়িয়ে দিস না। বনি বলে আরে বাদ দে তো, ও একটা পাগল, আমার জন্য নাকি মৃত্যুর ফাঁদ বিছিয়ে রেখেছে। বলার সাথে সাথেই কালো কাপড় পরা এক তান্ত্রিকের ইশারায় একটা চাকু বনির গলায় লাগতেই যাবে, তখনই স্টেফি সে চিৎকার করে বলে মা। বনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখে চাকু আটকে আছে। স্টেফি মাকে বলে আর কত, আমি তোমার সব কথাই শুনি, তারপরও কেন ওকে এভাবে কষ্ট দিচ্ছ? যেমন ভাবে চাও তেমন ভাবে চলাফেরা করি। স্টেফি বনিকে সরিয়ে নিজের চাকুর সামনে এসে দাঁড়িয়ে বলে আগে আমাকে মারো। সবার মায়েরা তাদের সন্তানের কথা চিন্তা করে, কিন্তু আমার মা এতটাই ইনসিকিউর আর স্বার্থপর, বেচারা এই আশায় ধৈর্য ধরে আছে যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। বনি মন খারাপ করে স্যামুয়েলকে বলে আপনার ধারণা ভুল ছিল, বলেই বাসা ছেড়ে দেয়। স্যামুয়েল দেখে চাকুর সামনে দাঁড়িয়ে স্টেফি কান্না করছে। স্টেফি বলে তোমার মতো মায়ের কি দরকার, এর চাইতে তুমি ফিরে না আসলেই ভালো হতো। অপরদিকে গুহার মাঝে সেই অদ্ভুত তান্ত্রিকটা বলে আমার চেষ্টা সফল হয়েছে, মানে বনিকে সেই মারতে চেয়েছিল আর প্ল্যান করে স্টেফির চোখে তার মাকে খারাপ বানিয়ে দিয়েছে। গুহার মাঝে সেই মহিলা তপস্যা ভেঙে বলে আরেকটা বাহুডাস বানানোর জন্য তৈরি হয়ে যাও, আমার ভেতরে আত্মার শক্তি দেওয়ার জন্য তৈরি হও, মনে রাখবে এটা তোমার শেষ সুযোগ। স্টেফি কান্না করতে করতে চলে যায়। স্যামুয়েল এসে চাকুটার দিকে তাকালেই সেটা নিচে পড়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। স্টেফি বনি কেউ কারোর সাথে কথা বলে না। একদিন ফিলিপ বনিকে সোফায় ঘুমাতে দেখে। রাতে ব্যালকনিতে নিয়ে গিয়ে বনিকে বলে কি সমস্যা আমি জানি না, কিন্তু কিছু তো একটা হয়েছে সেটা বুঝতে পারছি, তোকে হাসি খুশি দেখতেই ভালো লাগে। কয়েকদিন পর চার্চে থমসন আর বনি স্যামুয়েল আর স্টেফির সাথে দেখা করতে আসে। থমসন বলে যা হয়েছে সব আমার জন্য, আমি সব জানতাম কিন্তু পাত্তা দেইনি, তবে পরিস্থিতি এখন হাতের বাইরে, তোমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। বনি থমসনকে থামিয়ে বলে আমরা এর জন্য দেখা করতে আসিনি, সিমলা থেকে কয়েকজন মানুষ এসেছে দেখা করতে, তাদেরকে আমি চিনি না, কিন্তু তারা তোমাদেরকে চেনে। ওরা কালো রঙের পোশাক পরে আমার সাথে দেখা করতে এসেছিল, ওদের একজনের নাম আশাভা, তারা বলেছে তোমার মায়ের খেয়াল রাখবে। রাতে ড্রিঙ্কস করতে করতে স্যামুয়েল তার স্ত্রীর আত্মাকে বলে গ্রেসি আমি জানি তুমি আমাদেরকে অনেক ভালোবাসো, আমার থেকে 10 গুণ বেশি তুমি তোমার মেয়েকে ভালোবাসো, কিন্তু সে এখন বড় হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, তুমি কি চাও না ও একটা স্বাভাবিক জীবন যাপন করুক? শুনতে খারাপ লাগলেও তোমাকে বলবো তুমি আমাদের জীবন থেকে চলে যাও, স্টেফির জীবন থেকে চলে যাও, বলেই কান্না করে দেয়। গ্রেসি কাপ পিস নিয়ে ছুটতে শুরু করে, কিন্তু স্যামুয়েল বিন্দুমাত্র নড়াচড়া করে না। পরদিন সকালে আশাবা তার টিম নিয়ে স্যামুয়েলের বাসায় আসে, সেখানে বনিও এসেছে। আশাবা স্যামুয়েল আর স্টেফিকে বলে তোমাকে তো আমি আগেই বলেছিলাম সে তোমাদের জীবনে ধ্বংস নিয়ে আসবে, কিন্তু তখন আমার কথা বিশ্বাস করনি, এখন যখন বিশ্বাস করেছো তাহলে এখন থেকে মাম্মির দায়িত্ব আমাদের, আমরা কাজ শুরু করব, কিন্তু তার আগে দুইটা কথা বলে রাখি, মায়ের সাথে জড়িত সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিতে হবে। বলার সাথে সাথেই গ্রেসি একটা শোপিস ছুঁড়ে মারে, কিন্তু আশাবা চোখের পলকেই খপ করে সেটা ধরে নিমিষেই ধোঁয়া বানিয়ে দেয়। আশাবা বলে দ্বিতীয় কথা মাম্মির সাথে আগের মতোই স্বাভাবিক ব্যবহার করতে হবে, না হলে বিপদে পড়বে, সঠিক সময় আর তারিখ আমাদেরকে বলে দিও, আমি চলে আসবো। আর বনি তুমি ভয় পেও
পেও না, আমি তো আছি বলেই শয়তানের মতো জোরে জোরে হাসতে থাকে। থমসন, বনি আর বস আবারও কানজাম্মার কাছে আসে। বনি বলে কয়েকজন লোক বাসায় এসেছিল, তারা বলেছে মায়ের ব্যাপারে সাহায্য করতে পারবে। কানজাম্মা জিজ্ঞেস করে কি বলেছে তারা? ওই শক্তিশালী আত্মাকে অনেক দূরে পাঠিয়ে দেবে? এমন তো অনেক ভুয়া তান্ত্রিকই আসে, তোমাদের মতো বলদরাই এদেরকে বিশ্বাস করে। বনি বলে ওরা কেমন যেন অদ্ভুত বেশভূষায় থাকে, আচরণও কেমন যেন আজব ধরনের, গলায় হরিণের শিংয়ের মতো ট্যাটু। ব্যাস, এই কথা শোনা মাত্রই কানজাম্মা ভয়ানক ভাবে উঠে গিয়ে পাশের র্যাক থেকে মোটা এক বই বের করে জিজ্ঞেস করে ওদের ঘাড়ে কি এমন ট্যাটু ছিল? সবাই হঠাৎ উঠে দাঁড়ালে বনি বলে হ্যাঁ, একদম এমনই। কানজাম্মা ভয়ানক কিছু আঁচ করে বলে এরা তো সারা দুনিয়া জুড়ে আত্মাদের সন্ধান করে, তারা স্টেফির মায়ের আত্মা নিতে এসেছে, মানে এই আত্মা নিশ্চয়ই অনেক শক্তিশালী। এই বাহডাসরা কোনো সাধারণ গোষ্ঠী না, এরা মানুষের মতোই দুনিয়ায় বসবাস করলেও তাদের মানুষের মতো সীমাবদ্ধতা নেই, তারা প্রকৃতির নিয়মের বাইরে চলে, তারা আত্মাদের স্পষ্ট দেখতে পায়। তাদের জীবনের মূল উদ্দেশ্য শক্তিশালী আত্মাদের খুঁজে নিজের গোষ্ঠীকে শক্তিশালী করা। তাদের বিশ্বাস অনুযায়ী শতাব্দীর পর শতাব্দী ধরে আমরাধান গাছের মাটির নিচে মাকসিতা নামের একজন বসবাস করে। এই মাকসিতাকেই তারা তাদের দেবী মানে। যদি তারা কখনো কোনো শক্তিশালী আত্মার সন্ধান পায় তাহলে যে কোনো ভাবে তাকে তাদের বশে এনে মাকসিতাকে উৎসর্গ করে। মাকসিতার অনুসারীদের মধ্যে যারা আত্মা খোঁজার কাজ করে তাদের প্রধান পুরোহিতের নাম আশাবা, আর এই আশাবা উপাধিটা দেওয়া হয় বিশেষ কিছু বৈশিষ্ট্যের অধিকারীকে। বাহডা একবার যদি কোনো আত্মাকে ধরতে পারে তাহলে সে আত্মা যতই ভালো হোক না কেন তারা সেই আত্মাকে খারাপ বানিয়ে তাদের কালো শক্তি সেবার জন্য ব্যবহার করে। তাদের কাছে বন্দী আত্মাদের এতটা নরকীয় যন্ত্রণা সহ্য করতে হয় যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। বনি বলে আমি চাই না মায়ের আত্মা কোনো রকমের কষ্ট পাক, এসব বন্ধ করার কোনো উপায় আছে? আপনি কোনোভাবে সাহায্য করতে পারবেন? কানজাম্মা বলে সবকিছু একটা নির্দিষ্ট সময় আর স্থান থাকে, আমি এখন অনেক দুর্বল হয়ে গেছি, তাই আমার পক্ষে আর কিছুই সম্ভব না, তোমরা চলে যাও। বনি মন খারাপ করে বের হয়ে যায়। বাসায় স্টেফি তার ছোটবেলার ড্রয়িং দেখছে আর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বাবা বলে শুধু এই ড্রয়িং গুলো না, বরং তো ছোটবেলার জামা, সোয়েটার, জুতো, ট্রফি সব তোর মা যত্নে রেখে দিয়েছে। তার সাথে আমি সবসময় ঝগড়া করতাম আর এখন সে আমাদের আজীবনের জন্য ছেড়ে যাচ্ছে। বলেই বাবা আর মেয়ে অঝরে কান্না করতে থাকে। পিলারের পেছনে লুকিয়ে স্টেফি কিভাবে কান্না করতে শুনে বনির মনে তীব্র অপরাধ বোধ জাগে। স্টেফি মায়ের রুমে এসে তার আয়নার সামনে বসে মায়ের চুড়ি পরে তো কখনো আয়নায় লাগানো মায়ের টিপ কপালে দিয়ে নিজেকে মায়ের জায়গায় কল্পনা করতে থাকে। এরপর পুরোনো ট্রাঙ্ক খুলে তার ছোটবেলার সব জিনিস বের করে তাতে হাত বোলায়। হঠাৎ সে মায়ের একটা ডায়েরি পায়। মা লিখেছে আমার বাচ্চাটা যখন ঘুমিয়ে থাকে তার মাসুম চেহারা দেখে আমার চোখে পানি চলে আসে। মায়ের পরম ভালোবাসার কথা মনে করে স্টেফি ডায়েরিটা বুকে জড়িয়ে কান্না করতে থাকে। মায়ের রুমের দরজা খোলা দেখে বনি বেশ সাহস নিয়ে মায়ের রুমে এসে ডায়েরি দেখে সেটা পড়তে শুরু করে। এই ডায়েরির পাতায় পাতায় মায়ের স্টেফির ছোটবেলার মিষ্টি মধুর দুষ্টুমিতে ভরা সব মুহূর্তকে কলমের কালিতে বন্দি করে রেখেছে। স্টেফি ছোটবেলার চুড়ি, সোয়েটার দেখে মনে করতে থাকে তার মায়ের সাথে কাটানো সুন্দর সেই মুহূর্তগুলো যা সে আর কখনোই ফিরে পাবে না। বাবা আলমারি থেকে মায়ের শাড়ি বুকে জড়িয়ে কান্না করতে থাকে। আজ তার সব রাগ অভিমান চোখের পানির সাথে ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে। মায়ের ডায়েরি পড়া শেষ হলে বনি ডায়েরিটা বোসকে দেখিয়ে বলে মৃত্যুর 22 বছর পরও শুধু মেয়েকে ভালোবাসে বলে কোনো মা যদি পৃথিবীতে থেকে যায় তার মানে আমরা কল্পনা করতে পারবো না একজন মায়ের ভালোবাসা কতটা গভীর। নির্দিষ্ট সবাই বাহামাসদের আস্তানায় আসে দেখে চারিপাশে অন্ধকার। কালো অদ্ভুত পোশাকে নিজেদের ঢেকে আজব সব মন্ত্র পড়ছে। তাদের মন্ত্র পড়ার সাথে সাথেই পুরো গুহার মধ্যে মশাল জ্বলে ওঠে। সবার মাঝে আয়নার শেপের মতো একটা কুয়া যেখানে চাঁদের ছায়া পড়েছে। হঠাৎ ঝাড়বাতির লাইট ভাঙতেই স্টেফি বেশ ভয় পেয়ে যায়। সবাই মাটিতে বসতেই আসাবা লাফিয়ে এসে সবার মাঝে বসে মন্ত্র পড়তে শুরু করে। সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। তাদের একজন আয়নার আকৃতির উজ্জ্বল একটা জিনিস সবার মাঝে রাখে। বাকিরা দাঁড়িয়ে মায়ের ব্যবহৃত সব জিনিস যেমন গলার চেন, শাড়ি আর স্টেফি ছোটবেলার চুড়ি সামনে সেই কুয়ায় ফেলে দেয়। আসাবা মন্ত্র পড়তে শুরু করলেই তার চোখ সাদা হয়ে যায়। সে স্টেফির দিকে তাকাতেই স্টেফির মাথা ভন ভন করে ঘুরতে থাকে। মনে হয় কোনো এক অজানা শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। স্টেফি ধীরে ধীরে আশাবার দিকে হাঁটতে থাকে। বনি তাকে আটকাতে গেলে আশাবার এক অনুসারী বনিকে থামিয়ে স্টেফিকে নিয়ে আশাবার সামনে দাঁড় করায়। আশাবা হাত নামাতেই স্টেফি বসে পড়ে। আশাবা হাত দিয়ে ইশারা করতেই স্টেফি তার ডান হাত কুয়ার উপরে নেয়। আশাবা তৈরি দিতেই কয়েক ফোঁটা রক্ত পানিতে পড়ে যায়। সাথে সাথেই বাসায় মায়ের রুমের ট্রাঙ্ক কাঁপতে শুরু করে আর স্টেফি বেহুশ হয়ে পড়ে যায়। আশাবার অনুসারীরা স্টেফিকে ধরে নিয়ে যায়। মাটির নিচে থাকা মাকসিদা তখন কুয়ার সামনে আজব সব মন্ত্র পড়ছে। বনি দৌড়ে এসে স্টেফির এই অবস্থা দেখে বলে এগুলো এখনই বন্ধ করো। সাথে সাথেই আশাবার সেই অনুসারী তাকে এত জোরে
ধাক্কা দেয় যে সে উড়ে গিয়ে স্টেফির পাশে পড়ে। আসাবা অদ্ভুত সেই আয়নার সামনে বসে মন্ত্র পড়তে থাকলে স্টেফির হুঁশ ফিরে আসে। সে উপরে তাকিয়ে দেখে গুহার উপরে ফাঁকা জায়গা থেকে সাদা আলো আসছে, তার মাঝেই অনেকগুলো নীল আলো। স্টেফি কান্না করতে করতে বলে মা এসেছে। সবাই সেদিকে তাকাতেই দেখে আসাবা সেই সব নীল আলোকে অদ্ভুত সেই আয়নায় পাঠিয়ে দিচ্ছে। স্টেফি কান্না করতে করতে বলে মা চলে যাচ্ছে। স্টেফিকে কান্না করতে দেখে বনি দৌড়ে আসাবাকে আটকাতে গেলে আসাবার লোকেরা এসে তাকে মেরে বাবা, বনি আর থমসনকে আটকে ফেলে। পিলারের পাশ থেকে বোস সব ঢুকিয়ে দেখছে। স্টেফি অসহায়ের মতো তাকিয়ে থাকে। স্টেফির মাকে আয়নায় বন্দির কাজ প্রায় শেষ হয়েই যাবে। তখনই হঠাৎ দরজায় টোকার শব্দ শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই কানজাম্মা তার বিশেষ লাঠি নিয়ে বাহামাসদের থামাতে চলে আসে। কানজামা ভিতরে এসে তার জাদুর লাঠি দিয়ে জাদু করতে গেলেই দেখে তার মতো লাঠিরও বয়স হওয়ায় সে সময় মতো কাজ করছে না। তাই রেগে সবাইকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। এই মারামারি করতে গিয়েই একজন গিয়ে পড়ে সেই আয়নার উপরে। সাথে সাথে আয়নার সব আলো গায়েব হয়ে যায় আর মাকসি তার রেগে তাকালে দেখা যায় তার চোখ লাল হয়ে গেছে। আশাভা রেগে তাকাতেই কানজাম্মা ভয়ে দৌড় দিয়ে এক পিলারের পেছনে পালায়। আশাভা রেগে লাফিয়ে সামনে এসে হাতের ইশারায় স্টেফিকে শূন্যে তুলে ফেলে। স্টেফিকে এই অবস্থায় দেখে বনি প্রচুর রেগে সবাইকে মেরে স্টেফিকে টেনে নামাতে গেলেই আশাভা হাত দিয়ে ইশারা করে তাকে ফেলে দেয় আর বাকিরা এসে বনিকে লাথি মারতে থাকে। আশাভা একটা কুড়াল স্টেফির দিকে ছুঁড়ে মারলে ভয়ে স্টেফি মা বলে ডাক দেয়। সাথে সাথেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোট্ট স্টেফি হাতে আঘাত পেয়ে মা বলে ডাকতেই মা ছুটে এসে তাকে কোলে তুলে শান্ত করত। আজও ঠিক একইভাবে স্টেফিকে বাঁচাতে মা সেই কুড়াল আটকে দেয়। তারপর তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কুড়াল আশাবার দিকে ছুঁড়ে মারে। আশাবার সাথে সাথেই সেই কুড়াল তার কোটের মধ্যে লুকিয়ে নেয়। আশাবা বলে আমি তোমার শক্তি খুব ভালো করে জানি, তবে আজ তুমি আমার শক্তি দেখবে বলেই শূন্যে ভাসতে থাকে। তার চারপাশে লাল আলো জ্বলে ওঠে। সে ইশারা করতেই তার পেছনে চারজন ছুটে যায় স্টেফিকে মারতে, কিন্তু হঠাৎ কে যেন একজনের গলা ধরে উঁচু করে রাখে। দেখা যায় মায়ের আত্মা এখন বনির উপরে ভর করেছে। বনির হাতে নীল আলো জ্বলতে থাকে। বনি স্টেফির সামনে ঢাল হয়ে দাঁড়ায়। তারপর সবকটাকে মেরে তুলোধুনো করতে থাকে। পেছনে বাবা আর কানজাম্মা সবকটাকে মেরে সরিয়ে দেয়। নিজের সব অনুসারীকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে আশাবাদ তড়িৎ গতিতে বনির সামনে এসে বলে আমি কোনো মানুষের সাথে লড়াই করি না, শুধু আত্মার সাথে লড়াই করি বলেই জোরে এক থাবা দিলে বনি ছিটকে গিয়ে পড়ে। বনি উঠে আশাবাকে মারতে গেলে আশাবা তার জাদুর বলে পলকেই আরেক জায়গায় চলে যায়। বোস কানজাম্মাকে বলে এটাই আপনার সুযোগ, আপনার শক্তিকে জাগিয়ে তুলুন। কানজাম্মা বুক চাপড়ে লাঠি উঁচু করতেই আলো জ্বলে ওঠে। নিজের শক্তি দেখে কানজাম্মা নিজেই হতবাক হয়ে যায়। বোস বলে আরে আগে কাজ তো শুরু করেন। কানজাম্মা লাঠি উঁচু করতেই সব শয়তানি আত্মা তার লাঠিতে বন্দী হতে থাকে। আশাবা তার শয়তানি শক্তি বনির উপর প্রয়োগ করতেই মা তার শক্তি দিয়ে আশাবাকে ঝটকা মেরে ফেলে দেয়। মাসিদা সেই কুয়ার দিকে তাকিয়ে শয়তানি ভাষায় আশাবাকে কি যেন নির্দেশ দেয়। সাথে সাথেই মায়ের অবয়ব নীল আলো হয়ে এসে তার সর্বশক্তি দিয়ে আশাবার উপর আক্রমণ করে। আশাবাও তার শয়তানি শক্তি দিয়ে মাকে দমানোর চেষ্টা করতে থাকে। শুরু হয় ভয়ানক এক লড়াই। মাসিদা মন্ত্র পড়তে পড়তে কুয়ার পানিতে হাত দিতেই সাদা আলো আশাবার চারিপাশে জ্বলে ওঠে। সাথে সাথেই সারা ঘরে আলো ছড়িয়ে গেলে সবাই আলোর তীব্রতা সহ্য করতে না পেরে পড়ে যায়। সব থেমে যেতেই সবাই উঠে পড়ে। পুরো গুহা আলোয় ভরে গেছে। স্টেফির হুঁশ ফিরতেই সে সব দিকে তাকিয়ে মাকে একবার দেখার চেষ্টা করে, কিন্তু কোথাও মাকে না পেয়ে মাকে হারানোর যন্ত্রণায় কান্না করতে থাকে। বনি স্টেফির পাশে বসতেই স্টেফি কান্না করতে করতে বনিকে জড়িয়ে ধরে। স্টেফি কান্না করতে করতে বলে মা চলে গেছে। বনিরও আজ স্টেফির মায়ের জন্য খুব খারাপ লাগে। তখনই নীল আলো স্টেফি আর বনির পাশে ঘুরে ঘুরে ইনফিনিটি সাইন বানালে সবাই বুঝে যায় স্টেফির মা এখনো তার সাথেই আছে আর সে বনিকে মেনেও নিয়েছে। বনি আর স্টেফি হাসতে থাকে। যাক, এবার তো তারা সুখে সংসার করতে পারবে। কানজাম্মা বাসায় ফিরে তার জাদুতন্ত্রের প্র্যাকটিসে ব্যস্ত। বোস বলে আপনি সেদিন সময় মতো গিয়েছিলেন বলেই সব সমস্যার সমাধান হয়ে গেছে। কানজাম্মা টিটকারি করে বলে তোমার কি মনে হয় এত সহজে এই সমস্যা সমাধান হয়ে যাবে? বাহামাসের ওই জাদুর আয়নায় একবার যদি কোনো আত্মার কোনো অংশ যায়, বাহামারাসরা যেভাবেই হোক সেই আত্মাকে হাসিল করেই ছাড়ে। দেখা যায় মাকসিতা সেই জাদুর আয়নায় থাকা স্টেফির মায়ের আত্মার অংশের পেছনে লাল এক শয়তানি শক্তিকে পাঠাচ্ছে। মানে শয়তানি জাদুর এই খেলা তো কেবল শুরু হলো। অর্থাৎ হ্যালো মাম্মি পার্ট 2 তে দেখা যাবে এই ভয়ানক খেলায় কে জিতবে, নাকি শেষমেশ বাহামাডাসরা মায়ের আত্মাকে তাদের বশে নিয়ে নিবে।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।